আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল তো ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা থেকে তারেক রহমানের একদম অফিস এবং বাসভবনে মানুষের ঢল নেমে গেছে। খুব স্বাভাবিক, কারণ এত ভূমিধস বিজয় যদি হয় তাহলে পরে এরকম তো একটা অভ্যর্থনা এবং স্বাগত তার তো পাওয়া কর্তব্য, উচিত, এগুলো তো অস্বীকার করা যাবে না। এখন উল্টো দিকে আমার চিন্তা হচ্ছে যে সকালবেলা যিনি উনি নাচানাচি করলেন, মোহাম্মদ ইউনূস, তিনি উদ্বাহু হয়ে একেবারে গৌরাঙ্গ হয়ে নাচানাচি করলেন, শ্রেষ্ঠ নির্বাচন। তারপরে আর তাকে কিন্তু দেখা যাচ্ছে না। তিনি কোথায় গেলেন, কি করছেন, তার কিন্তু কোনো খবরাখবর নেই। আচ্ছা, কল্পনা করুন যে যমুনাটায় 1.5 বছর ধরে উনি একটা চাঁদের হাট বসিয়ে রেখে দিয়েছিলেন, এবং উনি আসার আগে থেকে জাহাপানা আরে মালিকে হজুরে মালিক আরে বলে যে হাঁক পারত দেউড়িরা, তারা এখন আর হাঁক পারে না। করিডোর বিলকুল ফাঁকা। তারপরে আমরা যে ওয়েটিং রুম, যাদেরকে পছন্দ হতো তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিতেন, যাদেরকে পছন্দ হতো না তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন। তার সঙ্গী সাথী তাকে সব শশব্যস্ত করে রাখত। তিনি মাঝে মাঝে মেজাজ হারাতেন, এর সঙ্গে দেখা করবো না, ওকে অমুক বলে দাও। তিনি তো দেশের মালিক ছিলেন। এখন দুম করে রাজা থেকে যদি কেউ ভিখিরি হয়ে যায়, তার কি অবস্থা? করিডোরে জটলা নেই, আপনার ওই যে ওয়েটিং রুম, যেখানে একসময় ভিড়ে ভিড়াক্কার থাকতো, সেখানে সম্ভবত সবই খালি। তার টেবিল চেয়ারের দিকে তিনি হয়তো চুপচাপ বসে আছেন টেবিল চেয়ারে, এবং নজরটা হয়তো টেলিফোনের দিকে। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন বা সিআইএ এর কারোর ফোন তিনি পাচ্ছেন না। এখন যতক্ষণ না পর্যন্ত এই ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ততক্ষণ তিনি পালানোর প্রোগ্রামও তো করতে পারবেন না। ফলে সব মিলিয়ে একটা ঘোটালা পরিস্থিতি। এক তো জাহাপানা তুসি গ্রেট হো বলার লোকজন আর নেই। তারপর তিনি রাজকীয় ভাবে তিনি তো ভেবেছিলেন যে এখানে জামাত জিতবে, আমি রাষ্ট্রপতি হব, এবং আজীবন কাল কবরে যাওয়ার আগে পর্যন্ত আমি এখানে আমার রাজত্ব চালিয়ে যাব। সেই রাজকীয় ভঙ্গিতেই তিনি চলাফেরা করতেন। কালকে সকাল অবধি যে ভিডিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আজ থেকে না খবরের কাগজ না সোশ্যাল মিডিয়া, আপনারা মশাই বড় বেঈমান, আপনারা বড় বেঈমান। এখন সবাই আপনারা তারেক রহমানের পেছনে দৌড়াচ্ছেন, কেউ মোহাম্মদ ইউনূসের কথা একবারও বলছেন না। আমি কিন্তু ভুলিনি, আমি কিন্তু মোহাম্মদ ইউনূসকে ভুলিনি। আমি বলেছিলাম উনি পদত্যাগ না করা অব্দি আমি ওনার পেছু ছাড়বো না, আমি ছাড়িনি। এই ব্যাপারে কিন্তু আমি একটা দাবি করতে পারি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ইউনূসকে সরানো 2024 সালে আগস্ট মাসের 8 তারিখের পর থেকে সরানোর ব্যাপারে যদি 0.1% যদি ভূমিকা আমার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। এই এখনো আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, জাহাপানা তুসি গ্রেট হো, আপনারা কিন্তু আমি ভুলিনি, আজীবন মনে রাখবো। যবে আপনার শাস্তি হবে সেদিনকে আমি বাংলাদেশে উপস্থিত হব, এ কথাও আপনাকে আমি বলে রেখে দিলাম। আমি বলেছিলাম না প্রথম দিন থেকে, আপনার শেষ দিনগুলো হবে অত্যন্ত করুণ পরিণতির দিন। সেই দিন কিন্তু আসছে, আপনি তার পদধ্বনি শুনতে পাচ্ছেন।
এই যে নতুন সরকার যে আসছে, তাদের সঙ্গে ভারতবর্ষের নানা এখন ইকুয়েশন টিকুয়েশন হবে। শেখ হাসিনা তো ফিরবেনি। শেখ হাসিনা ওইখানে ভারত তাকে ফেরাবেই। এখন একটা পথ বাকি ছিল, সেটা হচ্ছে কাকে দিয়ে ফেরাবে। আপনাকে দিয়ে তো হবে না, আপনি তো হচ্ছে সারমেয় ল্যাজ পাইপে রাখলে পরে 100 বছর বাদে সে বেকাই থাকবে, আর আপনাকে তো বিশ্বাস করা যায় না। আপনি হলেন একটি কুচক্রী, সিআইএ দালাল। ফলে বিএনপিকেই ভারত বেছে নিয়েছে, বা যে কাজটা বিএনপিকে দিয়েই করানো হবে। সবে অফিস খোলা দিয়ে বার্তা পাঠিয়েছে, কালকে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। হস্তান্তর করার পর তারপর দেখুন কি কি খেলা হয়। ভারতবর্ষের মোদী যখন ওখানে উপস্থিত হবেন, তখন ভারত বিদ্বেষী স্লোগান, কত আপনার লোকেরা যারা লুঙ্গির তলা থেকে বেরিয়েছিল, আবার দেখবেন তারা সব লুঙ্গির তলায় ঢুকে গিয়েছে। কাউকে কিন্তু দেখা পাবেন না, এটা কিন্তু আমি বলে দিলাম। আপনার ডাইনে বাঁয়ে আশেপাশে সামনে পিছনে কোনো লোক নেই, আপনি সম্পূর্ণ একা। ডিপ স্টেটের প্রয়োজন ফুরিয়ে গেলে ডিপ স্টেট গা থেকে ঝেড়ে ফেলে দেয়। বহু উদাহরণ এরকম দেখা গিয়েছে। ভুট্টোকে ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে ডিপ স্টেট, কিন্তু তখন কিচ্ছু বলেনি। আপনার অবস্থা সেরকম যদি হয়, তাহলে কিন্তু ডিপ স্টেট একটা কথাও বলতে আসবে না, আপনার যারা মালিক। এখন এই উপদেষ্টা যারা আছেন, তাদের জন্য তো প্লেন আসছে। 14 তারিখ প্লেনটা হচ্ছে না, আসছে 15 তারিখ। 15 তারিখ একটা রেগুলার ফ্লাইট আপনাদের চলে 8:30টার সময়, সিঙ্গাপুর টু বাংলাদেশ টু সিঙ্গাপুর। আরো দুটো স্পেশাল ফ্লাইট আসছে, যার টিকিট বুক করা হয়েছে। আমি ভুল বলেছিলাম 14-15, তো সেটা হচ্ছে 15। হস্তান্তর হবে, ফ্লাইটে টিকিট কাটা আছে, যে যা ধরবে সে তার বেরিয়ে যাবে। এইবার যারা যারা থেকে গেল, তাদের কি হবে? তাদের কেউ কেউ আবার অভিমত ব্যক্ত করেছেন যে আমরা কে কি করব। সেই নিয়ে আমাদের কাগজে একটা ছোট খবর বেরিয়েছে, উপদেষ্টারা কি করবেন। দেখুন, তো সেখানে একটা লম্বা লিস্ট আছে। আপনি কি করবেন জানা নেই, আপনাকে কেউ আর চান্স দেবে না। আপনার গ্রামীণ ব্যাংকও গেছে, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। আপনার যারা ওখান থেকে ফ্রান্স আর আমেরিকা থেকে যারা এই সমস্ত করতো, তাদের ইউটিউব আর ফেসবুকের অবস্থা দেখেছেন? সব দেখে নিন। তাদের কথা আজকাল কেউ শোনে না, তাদের গলায় এখন সব বিড়ালের মতো হয়ে গিয়েছে। আমরা বাঘের মতো আগেও চিল্লাতাম, এখনো চিল্লিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও চিল্লিয়ে যাব। যাই হোক, আপনার সব উপদেষ্টারা কে কি করবে লিখেছেন। নির্বাচনের ফল প্রকাশিত, বিএনপি সরকার গঠন করবে। উপদেষ্টারা এখন কি করবেন? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়ে থাকতে চান বলে অনেকে চর্চা হয়েছে, ফলে তিনি কি করবেন তা নিশ্চিত নয়। তারেক রহমান এই ভুল করবে না, অন্তত ভারত তা করতে দেবে না, আপনি নিশ্চিন্ত রাখুন। যদিও মুখে একবার তিনি বলেছিলেন এরপর তিনি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে চান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। সেগুড়ে বালি, আপনি যে ওই যে একটা আদম পাচারের একটা লাইসেন্স দিয়েছিলেন না, তা আপনার শাসনে বাংলাদেশের যা অবস্থা হাল আপনি করে দিয়েছেন পাসপোর্টের, কোন দেশ তো আপনার লোককে নেবে না। ফলে আদম পাচারের যে ব্যবসাটা আপনার যেটা ফেলেছেন, সেটা কিন্তু আর কাজে লাগবে না। ওই তরুণ উদ্যোক্তার ওসব ডববাজি গুলো ছেড়ে দিন। এছাড়া তরুণ উদ্যোক্তারা তৈরি করতে চান। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফিরবেন ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের কাজে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি দেশে থাকলে তবে তো, তিনি ঢপ মারছেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ফিরতে চান। ঢেলা খাবে, ঢেলা ঢেলা, যদি এখানে থাকেন। তিনি আগে সবার আগে কাটবেন, কালকে দেখে রেখে দেবেন। আচ্ছা, সঙ্গে লেখালেখি ও গবেষণাও করতে চান। কোনো টিভিও ডাকবে না আগের মতো, আর হাই আল্লাহ খালেদও আর আপনি বলতে পারবেন না। বিশেষ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান, বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান জানান,
কিছুদিনের বিশ্রামের পর তিনি লেখালেখিতে ফিরতে চান। এই লোকটা বিদ্বান লোক আছে, লোকটা করে খেতে পারবে, ভবিষ্যতে করে খাওয়ার মতো এনার যোগ্যতা আছে। স্বাস্থ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে সংবাদপত্রে নিবন্ধ লিখতেন, এখনো নিবন্ধই উনি লিখবেন, মাফ করবেন। লেখালেখিতে ফিরতে চান বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন তিনি জুলাই আন্দোলনে যুক্ত মহিলাদের নিয়ে কাজ করতে চান। জুলাই আন্দোলনে মহিলাদের তো হাল খারাপ করে দিয়েছেন আপনারা, যারা ছিল তাদের হাল খারাপ করে দিয়েছেন, এখন আবার তাদের হয়ে কাজ করতে চাইবেন আপনারা? তারা আবার ঝ্যাঁটার বাড়ি মারবে, ঝাঁটা দেখেছেন, ঝাঁটার বাড়ি মারবে। আসিফ নজরুল, এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু নাম নেই, তিনি কি করবেন? তিনি কিন্তু সবার আগে প্রথম ফ্লাইটে চড়বেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু সবার আগে পালাবেন। তিনি আর আমাদের ওই যে যেটা ওই যে ডাস্টবিন শপিং যার নাম দিয়েছিলেন, আসল নামটাই আমি ভুলে গিয়েছি, এখন ডাস্টবিন শপিং নামটা মনে পড়ে। এখন এই সমস্ত স্মৃতিগুলো এখন ফিরে আসছে বারবার ওই চেয়ারে বসে, আর ফাঁকা ওই ওয়েটিং রুম দেখে, আর ফাঁকা লবি দেখে ডক্টর ইউনূসের সেই পুরনো দিনের স্মৃতি, রাজার হালে থাকার স্মৃতি, আর রাজা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেভাবে ঘোষিত হয়েছে, এতে করে বিএনপির ক্ষমতায় আরোহণ এবং তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া এটি অনিবার্য। যদি কোনো বজ্রপাত না হয়, সরাসরি আল্লাহর কোনো গজব নাজিল না হয়, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হতে আর কোনো অসুবিধা নেই। আমরা ধরে নিলাম যে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, সেক্ষেত্রে এই মুহূর্তে তার জন্য কী কী চ্যালেঞ্জ হতে পারে, বা প্রধানমন্ত্রী পদে বসার পর তার সামনে প্রথম 7 দিনে কোন 7টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। এই বিষয়গুলো আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকু আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু অলানে ছাড়ে তার সামনে এসে উপস্থিত হতে পারে, সেই বিষয়গুলো বালা বলেন, মুসিবত বলেন, আকস্মিক দুর্ঘটনা বলেন, সেই ঘটনাগুলো তাকে স্মরণে রাখতে হবে। তার দুটো পার্ট, একটা হলো দৃশ্যমান রাষ্ট্রীয় সমস্যা, একই সঙ্গে দৃশ্যমান তার দলের সমস্যা। আর যেগুলো দৃশ্যমান নয় কিন্তু চেয়ারে বসার পরে হঠাৎ করে উপস্থিত হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবকে যদি এই রাষ্ট্রের হাল ধরতে হয়, তাকে সবার আগে দেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে আছে এটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য প্রাইভেট যে ব্যাংকগুলো রয়েছে, আর বাংলাদেশ ব্যাংক, এটা গভর্নর নয়, ডেপুটি গভর্নর যারা আছেন, এক্সিকিউটিভ কর্মকর্তা আছেন, এরকম ব্যাংকিং সেক্টরের অন্তত 20 থেকে 25 জন দিকপাল যারা বর্তমান দায়িত্বে আছেন, আর তার সঙ্গে সঙ্গে এখন দায়িত্বে নেই কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ব্যাংকের সঙ্গে ছিলেন, কিন্তু মোটামুটি রিটায়ার্ড করেছেন বছর খানেকের মধ্যে, এরকম 30 জন লোকের সাথে 1 থেকে 1.5 ঘন্টা পরপর 3-4 দিন বৈঠক করে তাকে জানতে হবে যে এই মুহূর্তে টোটাল বিদেশি ঋণ কত, বাংলাদেশি ঋণ কত আছে ব্যাংকগুলোর কাছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় কিভাবে, এই বিষয়গুলো তাকে জানতে হবে। আর গত 17 মাসে কত হাজার কোটি টাকার মুদ্রা ছাপানো হয়েছে, এবং আগামী 6 মাস রাষ্ট্র পরিচালনা করার জন্য তাকে আরো কত নতুন মুদ্রা ছাপাতে হবে, এই বিষয়গুলো তাকে নোট নিয়ে মুখস্থ করতে হবে, এবং হি মাস্ট হ্যাভ হিজ ওন ফাইন্যান্সিয়াল প্ল্যান। গভর্নর কি বললো, তার অর্থমন্ত্রী কি বললো, এগুলো শুনলে হবে না। একেবারে জাস্ট ইব্রাহিম তারোরে, বুরকিনা ফাসোর ইব্রাহিম তারোরের মতো তার নিজের সিদ্ধান্ত নিতে হবে যে সে কত হাজার কোটি টাকা মুদ্রা ছাপাবে বা ছাপাবে না, ঋণ ব্যাংক থেকে নেবে কি নেবে না, বিদেশ থেকে ঋণ নেবে কি নেবে না, এগুলো একটা অর্থনীতি।
2 নম্বর হলো যে গত 17 মাসে মুদ্রার মান কত পার্সেন্ট কমেছে? প্রাথমিক হিসেবে 46% কমেছে। ইউনূস সাহেব ক্ষমতা আসার সময় টাকার মান যদি 100 টাকা থাকতো, এখন সেটির মান হয়ে গেছে 54 টাকা, 46 টাকা নেই। এই যে 46 টাকা নেই, এর ফলে টোটাল আমানতে কি সমস্যা হয়েছে? জনগণের কাছে যে টাকা আছে সেটা কি সমস্যা হচ্ছে? স্বর্ণের বাজার কি অবস্থায় আছে? ডলারের বাজার কি অবস্থায় আছে? এবং এই বিষয়গুলো কিভাবে তিনি সমন্বয় করবেন, এজন্য তার যাকে বলা হয় বিশ্বস্ত যারা অর্থনীতিবিদ রয়েছেন, ট্রাস্ট অর্দি, সৎ অনেস্ট এবং আমলাদের মধ্যে রিটায়ার্ড, যাদের দীর্ঘকালীন সুনাম এবং সুখ্যাতি ছিল বা আছে, এরকম অর্থনীতিবিদদের কাছে এই দুটো জিনিস তাকে জানতে হবে। 3 নম্বরে যেটি আছে সেটি হলো আগামী 6 মাস আমাদের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, এটা রিজার্ভ কোন পর্যায়ে আছে? আমদানির অবস্থা কি? ভর্তুকির অবস্থা কি? জ্বালানি তেলের অবস্থা কি? বিদ্যুৎ খাতে ইমিডিয়েটলি কত হাজার কোটি টাকা তাকে পে করতে হবে? আদানি, সামিট থেকে শুরু করে অন্য যে সকল পাওয়ার প্ল্যান্ট কোম্পানিগুলো আছে তারা কত টাকা পাবে? এবারে বিদেশি যে ঋণ, সেই বিদেশি ঋণের সংখ্যা কত? শেখ হাসিনা যখন ছিলেন তখন 2 লক্ষ কোটি টাকা ছিল বলে আমরা দেখেছি। পরবর্তীতে এটা গত 17 মাসে নাকি এটা 23 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল? এটা কি করে সম্ভব? এটা তিনি কি করে সামাল দেবেন? তাকে প্রতি মাসে কিভাবে এই বিদেশি ঋণের সেই অর্থ পরিশোধ করতে হবে, এই বিষয়গুলো তাকে খুব বোল্ডলি সিদ্ধান্ত নিতে হবে। আদারওয়াইজ বিদেশিরা এই যে সরকারের সাথে এই মুহূর্তে যে অবস্থাগুলো তৈরি করেছে, সেটা যদি তার জমানাতে চলতে থাকে এবং 1 মাস যদি তিনি এইভাবে চলেন, তার সরকারের জন্য অনিবার্য পতন চলে আসবে। এরপরে ফাইন্যান্সিয়াল যে দিকগুলো রয়েছে তার মধ্যে এই যে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা, ডিরেক্টর, পরিচালক নিয়োগ করা, এখানে তাকে শতভাগ সততা নিয়ে দক্ষ এবং অভিজ্ঞ লোককে নিয়োগ করতে হবে। কোনো অবস্থাতে দলীয় পান্ডা দেওয়া হবে না। যত বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের ভাইস চ্যান্সেলরগুলোকে শিক্ষাক্ষেত্রে উইদিন 1 সপ্তাহের মধ্যে সবচেয়ে যোগ্যতম লোককে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। এমনকি আওয়ামী লীগের লোক হোক, জামাতের লোক হোক, ডাজ নট ম্যাটার। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে যোগ্যতম লোককে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, প্রিন্সিপাল নিয়োগ করতে হবে, প্রক্টর নিয়োগ করতে হবে এবং ওখানে মব 100% নিষিদ্ধ করতে হবে। তারপর সেটি হলো আইন শৃঙ্খলা। উইদিন 1 মাসের মধ্যে তাকে দৃশ্যমান আইন শৃঙ্খলার ব্যাপারে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা সেই আগের যে অপারেশন ক্লিন হার্টের মতো। গত 17 মাসে তিনি 8,000-এর মতো দলীয় নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। এই 8,000 নেতাকর্মীর বাইরে আরও যারা আছে, ধরুন 15,000, উইদিন 7 ডেজের মধ্যে তিনি তালিকা করে ফেলবেন। এই 15,000 লোকের মধ্যে দরকার হলে আলাদা জেলখানা বানিয়ে তিনি তার দলের এই অপরাধীদেরকে তিনি গ্রেপ্তার করাবেন। ডাজ নট ম্যাটার হুইজ হি, হোক তার আত্মীয়ান্ত আপনজন। আর এই কাজটি যদি তিনি করতে পারেন, সারা বাংলাদেশ তাকে মাথায় করে রাখবে। আর এই কাজটি করতে যদি ন্যূনতম তিনি গাফিলতি করেন, অলসতা দেখান, তাহলে সর্বনাশ ঘটে যাবে। আরেকটি হলো তিনি লন্ডন থেকে যে গ্রুপটি নিয়ে আসছেন, সেই গ্রুপের সঙ্গে যারা বাংলাদেশে গত 17 বছর ধরে কষ্ট করেছেন, তারপরে ত্যাগ তিতিক্ষা প্রমাণ দিয়েছেন, জীবন তছনছ করে দিয়েছেন দলের জন্য, তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং কোনো অবস্থাতেই তার লন্ডনে গ্রুপ দ্বারা যেন দলের পরীক্ষিত নেতাকর্মীরা লাঞ্ছিত না হন, অপমানিত না হন, এই কাজটি করতে হবে। আর তার ক্যাবিনেট থাকবে, মন্ত্রিপরিষদ থাকবে, তিনি তার মতো করে করবেন, কিন্তু তার একটা কিচেন ক্যাবিনেট থাকতে হবে এবং সেই কিচেন ক্যাবিনেটে পরীক্ষিত তিনি যাদের মনে করবেন যে ভালো মানুষ, ভালো মানুষ মানে সোপটা না, তারপরে ধর্ষণকারী নয়, দুর্নীতিবাজ নয়, মদখোর নয়, লেখাপড়া জানেন শুধুমাত্র অক্সফোর্ড হার্ভার্ডে না, মানে সত্যিকার অর্থে লেখাপড়া জানেন। আবার লেখাপড়া জানেন কিন্তু দাঁত মাজেন না, লেখাপড়া জানে কিন্তু মাথার চুল আঁচড়ান না, লেখাপড়া জানেন মুখ দিয়ে গন্ধ আসে, বগল দিয়ে গন্ধ আসে, পা মানে জুতার দিকে তাকালে বমি আসে, এরকম জ্ঞানী গুণীকে দিয়ে তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেট হলে চলবে না।
তাকে কেতাদুরস্ত বারাক ওবামার মতো স্মার্ট লোক লাগবে, মানে যার সেটা ধারণ, মানে কথা, শিক্ষা, পোশাক আশাক এবং পারিবারিক জীবন সব মিলিয়ে বারাক ওবামাকে যদি আমরা আদর্শ মানুষের ভিতরে এইরকম কিছু লোক তার লাগবে তার কিচেন ক্যাবিনেটে, বিভিন্ন বয়সের 10 থেকে 12 জন। আদারওয়াইজ তার যে অপূর্ণতা রয়েছে, তিনি 17 বছর দেশের মধ্যে ছিলেন না, টেকনোলজিক্যাল তার যে জ্ঞানের অপূর্ণতা থাকতে পারে, অর্থনীতির ব্যাপারে থাকতে পারে, রাজনীতির ব্যাপারে থাকতে পারে, এটা তার সেই কিচেন ক্যাবিনেট অনেকটা সম্রাট আকবরের 9 জুয়েলসের মতো এরকম তার 9-10 জন জুয়েল লাগবে। আর মন্ত্রী পরিষদে যারা মন্ত্রী হবেন তারা তো দলের মধ্যে থেকে হবেন, তারা তাদের মতো অর্ডিনারি কাজ করবেন, কিন্তু তার কিচেন ক্যাবিনেটটা অত্যন্ত স্ট্রং হবে। এবং শেখ হাসিনা যে 15 বছর টিকে ছিলেন তার কিন্তু অত্যন্ত স্ট্রং একটা কিচেন ক্যাবিনেট ছিল। সেখানে এসটি ইমাম, মশিউর রহমান সাহেবের মতো মানুষ, মানে বিখ্যাত বিখ্যাত সব যারা ঝানু লেখাপড়া যারা মানুষ, তারা কিন্তু ছিলেন সামরিক বেসামরিক লোকজন। তারও কিন্তু এরকম লাগবে। এবং এখন যারা আছে তার আশেপাশে যারা আছে এই কিচেন ক্যাবিনেটে মেম্বার হতে পারেন এরকম একজন লোককেও আমার পছন্দ হয় না। ফলে এই সমাজ থেকে তাদেরকে বের করতে হবে। অথবা যে সমস্ত লোক বিদেশে টাকা খেয়ে বিরাট একটা ভুঁড়ি আছে, বড় বড় কথা বলে, টাকা দিলে কথা উল্টে যায়, এরকম লোকজন যারা ডক্টর ইউনূস সাহেবকে ডুবিয়েছেন, বিভিন্ন রিপোর্ট করার নাম করে টাকা নিয়েছেন, তাদের কাছ থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো হলো তার নর্মাল কাজগুলো। আর বিপদ আপদ আসতে পারে, সেটা হলো যেটা এই যে প্রথমেই যেটা হবে, সরকারি যারা আমলা কামলা আছেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এটি বাড়ানোর জন্য দাবি করা হবে। দ্বিতীয়ত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে যে সংস্কারগুলো করা হয়েছে এগুলো পরিবর্তন করার জন্য তার উপর চাপ প্রয়োগ করা হবে। জুডিশিয়ারিতে কিছু সমস্যা হয়েছে, সেগুলো নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবে। কোনো রকম বোগাস কথাবার্তা, তার কোনো লোভ বলা যাবে না তার অনুমতি ছাড়া। তিনি